আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মাস্টার ক্লাসে আরেকটি পর্ব নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসের ফিজিক্স ফার্স্ট পেপারের এই পর্বে আমরা পড়াশোনা করব কাজ, শক্তি এবং ক্ষমতার লেকচার 3। কাজ, শক্তি এবং ক্ষমতার এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমার পরিচয় যারা জানো না তাদেরকে অলরেডি আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমার পরিচয় হলো ফাহিম ভাইয়া এবং আপাতত আমি পড়াশোনা করছি বুয়েট ট্রিপলিতে। কাজ, ক্ষমতা, শক্তির যে 4 লেকচার লম্বা জার্নি আমরা শুরু করেছিলাম তার 3 নম্বর লেকচারে আমরা আজকে অর্থাৎ প্রায় অর্ধেকের বেশি শেষ করে ফেলছি। এবং আজকের এই লেকচারে কি কি থাকছে সেটা তোমাদের সাথে আগেই জানিয়ে দেই লেকচারটা শুরু করার আগে। সো প্রথমেই দেখছি যে আজকে আমাদের লেকচারে কি আছে এবং সেটা গুরুত্ব আসলে কতটুকু। আজকে আমরা গড় বাহাদাংকারী বল অর্থাৎ টাইপ 3 পড়বো এবং দেখতেই পাচ্ছ যে গড় বাহাদাংকারী বল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ বুলেট তক্তা আছে এর মধ্যে এবং এর মধ্যে আছে হাতুড়ি পেরেক এবং দুইটাই খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এর পাশাপাশি আজকে আমরা পড়বো কাজ, শক্তি উপপাদ্য অর্থাৎ গতিশক্তি পরিবর্তন আসলে কৃতকাজের সমান সেই ব্যাপারটা আজকে আমরা ডিটেইলস দেখবো। এবং এইটার গুরুত্ব হচ্ছে 2 স্টার। অর্থাৎ 2 স্টার গুরুত্বের মানে হচ্ছে প্রতি 1-2 বছর পর পরই এটা পরীক্ষায় আসতেছে। তোমার পরীক্ষায় যে আসবে না এটা কোনো গ্যারান্টি নাই, সো ইউ ক্যান নট ইগনোর দিস। বাট এইটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না যে এই বছর একটা পরীক্ষাটা আসবেই, এই গ্যারান্টি তো দিতে পারবো না। বাট 1-2 বছর পর পরই এটা আসে, সো পরীক্ষায় এসে পড়তেও পারে। ইউ হ্যাভ টু মানে সলভ এবং প্রত্যেকটা জিনিসের সূত্র এবং কিভাবে ম্যাথ করতে হয় জিনিসটা মনে রাখতে হবে, ইগনোর করার কোনো ওয়ে নেই। আচ্ছা, সো এই দুটো টপিক আজকে আমরা পড়বো। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের কাছে আসছে হচ্ছে আজকে কাজ, শক্তি উপপাদ্য। 2 স্টার টপিকটা আগে আছে। তো এই 2 স্টার টপিকটা কোথায় কোথায় আসছে দেখি। কুয়েট 16-17 আসছে, আইওটি 20-21 আসছে, 19-20 আসছে। তো দেখতেই পাচ্ছ, এটা বলছিলাম 1-2 বছর পর পরই আসে। তো তোমার পরীক্ষা যে আসবে না এটা কোনো গ্যারান্টি নেই, এই জন্য এটা 2 স্টার টপিক। আচ্ছা, তো কাজ, শক্তি উপপাদ্য আসলে কি পুরো জিনিসটাই এখানে লেখা আছে। বাট আমি যদি একটু নিজের মতো করে বুঝাই দিই, মনে করো এখান থেকে একটা বস্তুকে আমি সামনে আগাবো। তাহলে প্রথমে মনে করো এই বস্তুটা হচ্ছে এরকম একটা জায়গায় ছিল। তাহলে এই বস্তুটাকে আমরা এই জায়গা থেকে নিয়ে যাচ্ছি সামনে। তাহলে বস্তুটাকে বল প্রয়োগ করার মাধ্যমে আমরা সামনে নিয়ে গেলাম কোথাও। তাহলে আমি যদি বলি যে এই বস্তুটাকে আমি বল প্রয়োগ করে সামনে নিয়ে গেছি, তাহলে এই অবস্থানে ওর যদি ইউ বেগ থাকে, তাহলে এই অবস্থানে বল প্রয়োগ করার কারণে ওর বেগটা যাবে পাল্টায়। তাহলে এই অবস্থানের গতিশক্তিটা কত? এই অবস্থানে ওর গতিশক্তি হচ্ছে ½ m u²। এই অবস্থানের গতিশক্তিটা কত? এই অবস্থানের গতিশক্তি হচ্ছে ½ m v²। তাহলে এই যে তুমি ওর গতিশক্তি একটা পরিবর্তন করছো, গতিশক্তির পরিবর্তন কি এমনি এমনি করা সম্ভব? অবশ্যই না। তার জন্য তোমার একটা বল প্রয়োগ করা লাগছে, একটা স্মরণ করা লাগছে। এবং এই বল প্রয়োগ করে স্মরণ করার মাধ্যমে তুমি একটা কাজ করছো। তুমি যে কৃত কাজটা করছো এই কাজের কারণেই ওর গতিশক্তি গেছে পাল্টায়। সেখান থেকে আমরা শিখে ফেলি যে ভাই, গতিশক্তির যে পরিবর্তনটা আমরা এখানে দেখতেছি ½ m v² - ½ m u², এই পরিবর্তনটাই আসলে কৃত কাজের সমান। আমি যদি এটাকে খুব ঠান্ডা মাথায় লিখে দেই, এটাকে দুই ভাবে লেখা যায়। একটা লেখা যায় গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ, এটাকে একভাবে লেখা যায় এইভাবে। আরেকভাবে আমরা এই সেম জিনিসটাই লিখতে পারি এবং সেটা আমরা লিখতে পারি এইভাবে যে ½ m কমন নিলে v² - u² ইজ ইকুয়াল টু কৃত কাজ, যাকে আমরা লিখতে পারি F × S। সো এই দুই ভাবেই তুমি এই কাজ, শক্তি উপপাদ্যকে পড়ে থাকতে পারো। সো কাজ, শক্তি উপপাদ্য টোটাল ডিটেইলটা এখানে লেখা আছে যে একটা বস্তুর গতিশক্তির পরিবর্তনের ওর উপর নেট কৃত কাজের সমান। সেখানে ফর্মুলাটাও এখানে আমরা দিয়ে দিছি। আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দেখাই দিলাম যে দুইভাবে তুমি জিনিসটাকে বুঝতে পারো। গতিশক্তি পরিবর্তনে কৃত কাজ, আবার ফর্মুলা আকারে লিখলে এইভাবে তুমি জিনিসটাকে বুঝতে পারো। সো দুইটাই তোমাদের ম্যাথের ক্ষেত্রে খুবই হেল্পফুল। যদি কারো কাছে মনে হয় এখানে cos থিটা কোথায় গেল, যদি cos থিটার কোনো জরুরি প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমরা cos থিটাও বসায় দিব। বাট ইউজুয়ালি এই ম্যাথগুলোতে cos থিটা লাগে না, F এবং S একই দিকে থাকে। যদি না থাকে সেক্ষেত্রে cos থিটা বসায় দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি ম্যাথে। প্রথম ম্যাথে আমরা কি দেখতে পাচ্ছি? আইওটি 21-22 এর ম্যাথ। সো ইংলিশ আছে ম্যাথটা, একটু কষ্ট করে পড়তে হবে। চলো পড়ি। আ ট্রাক হ্যাজ 90 কেজি ম্যাস। তাহলে একটা ম্যাস দেওয়া আছে। এই ট্রাকটার ভেলোসিটি প্রথমে ছিল 60 কিলোমিটার/আওয়ার। ভালো কথা, একটা ভেলোসিটি দেওয়া আছে। এই ট্রাকটাকে আমরা থামাই দিছি। তাহলে প্রথমত আমরা দেখি ভেলোসিটি আসলে কত। এই 60 কিলোমিটার/আওয়ার কে তুমি যদি 3.6 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে তুমি এটাকে পেয়ে যাবে মিটার পার সেকেন্ডে। তাহলে 60 কে আমরা একটু 3.6 দিয়ে ভাগ করে ফেলি। তাহলে 60 কে আমি যদি 3.6 দিয়ে ভাগ করি, তো এটা আমার কাছে থাকে 16.67, 50/3। সো 50/3 মিটার পার সেকেন্ড। আমি যদি একটু এটা মুছে ফেলি, সরি, এটাকে যদি এখান থেকে একটু মুছে ফেলি, তাহলে এটা হচ্ছে 3.6 দিয়ে ভাগ করছিলাম আমরা। তাহলে এখানে আমরা পাইছি হচ্ছে
এখানে আমরা পাইছি হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। সেইটা হচ্ছে আমার ভেলোসিটি। এই ভেলোসিটিতে চলে একটা ট্রাককে আমরা থামাই দিলাম এট এ ডিস্টেন্স অফ 50 মিটার। তাহলে 50 মিটার ডিস্টেন্সে আমরা একটা ট্রাকটাকে থামাই দিছি। If the frictional force on the ground is 200 নিউটন, তার মানে একটা ফ্রিকশনাল ফোর্স আছে Fk এবং এটা হচ্ছে আমার কাছে 200 নিউটন। Then calculate the magnitude of the force due to brake. তাহলে ব্রেকের জন্য আসলে কতটুকু ফোর্স আসছে সেটা আমাকে দেখাইতে বলছেন। এই জায়গায় খুব ঠান্ডা মাথায় ছবিটা বোঝা দরকার। তোমার কাছে যদি একটা ট্রাক থাকে, মনে করো ট্রাকটা বললাম এরকম, অনেকগুলো চাকা দিলাম ট্রাকটার, তাহলে এই ট্রাকটা আসলে একটা মাটি দিয়ে চলতেছে, রাইট? মাটির উপর দিয়ে চলতেছে। তাহলে এটা মনে করো আমার সেই মাটি ট্রাকটার উপর দিয়ে চলতেছে। তাহলে আমি যদি দেখি সামনের দিকে আছে আমার একটা ফোর্স, এই ট্রাকের ভেলোসিটি এটা সামনের দিকে। এখন আমি ট্রাকটাকে থামাইতে চাই। ট্রাকটাকে আমি থামাইতে চাই আর না চাই, অবশ্যই এই গ্রাউন্ড ভেলোসিটির উল্টা দিকে আমাকে একটা ফ্রিকশনাল ফোর্স দিচ্ছিল। তার মানে এই গ্রাউন্ডের কারণে ফ্রিকশনাল একটা ফোর্স সবসময়ই আছে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে? অবশ্যই ভেলোসিটির উল্টা দিকে। এই যে ফ্রিকশনাল ফোর্স 200 নিউটন, এটা শুরুতেও ছিল, ব্রেক চাপার সময়ও থাকবে, কারণ ব্রেক চাপলেও আমার ভেলোসিটিটা শুরুর দিকে সামনেই থাকবে। সো এই ফ্রিকশনাল ফোর্সটা আছে। ব্রেক দেওয়ার মাধ্যমে আমি এদিকে আরো একটা ফোর্স বাড়াই দিছি এবং এটা হচ্ছে ব্রেকের ফোর্স। তার মানে এই ব্রেকের ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্স দুইটা মিলে কৃত কাজ করতেছে এই জিনিসটাকে থামানোর জন্য। আচ্ছা, যেহেতু এই দুজন মিলে কৃত কাজ করতেছে, তাহলে আমার যে কাজ শক্তি উপাদানটা ছিল সেই ক্ষেত্রে আমি কি পড়ছিলাম? আমি পড়ছিলাম গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ। এই কৃত কাজটা কোন দুইটা ফোর্স মিলে করতেছে? এই দুইটা ফোর্স মিলে। এবং এই দুইটা ফোর্স মিলে কৃত কাজ করার পরেও আমার সরণটা আসলে কতটুকু হয়েছে? আমার সরণটা হয়েছে 50 মিটার। চলো তাহলে এখানে লিখে ফেলা যাক, আমার গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ mv স্কোয়ার, এবং লাস্টে যেহেতু থেমে গেছে, থেমে গেলে আর কোনো গতিশক্তি থাকে না। আর কৃত কাজটা হচ্ছে ফোর্স অফ ব্রেক, ফোর্স অফ ফ্রিকশন, দুইটা মিলে একটা সরণ। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে বের করতে ফেলতে পারি। হাফ এম হচ্ছে আমার কাছে 900 কেজি এবং ভি আমরা একটু আগে বের করলাম 50/3। এখানে আমি পাচ্ছি হচ্ছে ফ্রিকশনের ফোর্স 200 নিউটন প্লাস ব্রেকের ফোর্স, আর সরণটা হচ্ছে 50 মিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা সব খুব সহজে ক্যালকুলেটর করে ফেললেই বাকি ম্যাথটা হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে একটু তোমাদেরকে করে দিই, সো আমার কাছে দিন শেষে ম্যাথটা আসবে হচ্ছে এরকম। এই পাশে ক্যালকুলেশনটা আসলে করে ফেলি, ক্যালকুলেশনটা একটু হিজিবিজি লাগছে। হাফ ইন্টু 900 ইন্টু 50/3 হোল স্কোয়ার, এটা হচ্ছে এখানে আসতেছে আমাদের কাছে 12 পয়েন্ট, আমি যদি লিখি 1.25, শূন্য আছে কয়টা? 5টা, ডিভাইডেড বাই যাবে হচ্ছে এখানে 50 মাইনাস 200, এইটা হচ্ছে আমার ব্রেকের ফোর্স। তাহলে এটাকে আমরা 50 দিয়ে ভাগ করে দিব, 200 দিয়ে বিয়োগ করে দিব, তাহলে আমার ব্রেকের ফোর্স চলে আসতেছে 2300 নিউটন। সো খুব ইজিলি আমরা পেয়ে গেলাম যে ব্রেকের ফোর্সটা 2300 নিউটন। সো এইভাবেই আমরা খুব সহজে এটাকে সি অ্যান্সার করে ফেললাম। সো আইওটি 21/22 ম্যাথটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড না, কারণ আমরা এখানে একাধিক বল দেখে কিন্তু অভ্যস্ত না। সেখানে তোমাকে একটু বুঝতে হবে যে ভেলোসিটির বিপরীতেই সবসময় ফ্রিকশন কাজ করে এবং ব্রেক দেওয়ার মাধ্যমে তুমি উল্টা দিকে আরেকটা ফোর্স অ্যাড করে দিছো। সো এই যে কৃত কাজের আন্ডারে যে ফোর্সটা তুমি লেখো, এখানে এখন দুইটা ফোর্স আছে, যার মধ্যে একটা তোমাকে বলে দিছে আর একটা তোমাকে বের করতে হবে। আর এই গতিশক্তি পরিবর্তন তো ইজিলি সবসময় যেটা করো সেটাই করছি আমরা। সো বেশি কমপ্লেক্স না, কিন্তু বোঝার একটা ম্যাথ। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো এবং এটার অ্যান্সার বের করে তোমাদের আসলে 1 মিনিটের বেশি কখনোই লাগা উচিত না, কারণ 3 লাইনে আসলে তোমাকে লিখতে হচ্ছে, তারপরে তুমি ক্যালকুলেটরে বসাচ্ছ। সামনের ম্যাথে যাই চলো। 2000 কেজি ভরের একটা গাড়ি আছে এবং সেই গাড়ির ইঞ্জিনের যে ক্ষমতা সেটা বলা আছে 560 হর্স পাওয়ার এবং কর্মদক্ষতা 80%। তাহলে এখানে আমাদের ভর দেওয়া আছে, আমাদের ক্ষমতা দেওয়া আছে একটা, যদি ইঞ্জিনের ক্ষমতা এটা হচ্ছে পি ইন, এটা কিন্তু পি আউট না। পি আউট করতে হলে আমাদের কর্মদক্ষতাকেও কনসিডার করতে হবে। স্থির অবস্থা থেকে, তার মানে শুরুতে ছিল 0, নিয়ে যাচ্ছি আমরা 25-এ, তাহলে এটা ভি। ন্যূনতম কত সময় লাগবে? তাহলে এখানে আমরা টি বের করতে যাচ্ছি। ভালো কথা। তাহলে আমি যখন এখানে টি বের করতে চাবো এবং গাড়িটা অ্যাকচুয়ালি স্থির থেকে গতিশীল হইতে কতটুকু সময় লাগছে সেটা বাই করতে চাবো, তখন আসলে কোন ক্ষমতাটা আমরা এখানে কাজে লাগাবো? আমরা কিন্তু পি ইন কাজে লাগাবো না, কারণ পি ইন যেটা আসে সেটা কিন্তু গাড়িতে অ্যাকচুয়ালি পরবর্তীতে পাওয়া যায় না। সো গাড়িতে আমরা অ্যাকচুয়ালি যে ক্ষমতাটা পাই সেটা হচ্ছে আউটপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ারটা আমাদের আগে বের করে আনতে হবে।
তা আমি যদি এখানে লিখতে চাই যে কর্মদক্ষতার সূত্রটা হচ্ছে পি আউট বাই পি ইন, তাহলে আমরা খুব সিম্পলি বলতে পারি যে আমাদের যে পি আউট সেটা হচ্ছে কর্মদক্ষতা ইন্টু পি ইন থাকলো। তাহলে আমি যদি এখানে একটু লিখেই ফেলি, কর্মদক্ষতাটা হচ্ছে আমাদের কাছে এখানে 0.8 আর পি ইন হচ্ছে আমাদের কাছে 560 হর্স পাওয়ার। এটাকে ওয়াটে নিয়ে গেলে এটা আসবে 0.6746। সো এই হচ্ছে আমার কাছে পি আউটপুট। তাহলে পি আউটপুট যদি আমি এখান থেকে বের করে ফেলার চেষ্টা করি, এটা 0.8 ইন্টু 560 ইন্টু 0.746, তাহলে আমাদের কাছে আসতেছে 334 ওয়াট। আচ্ছা যেহেতু কিলোওয়াটে নিয়ে গেছি, তো এটা একবারে কিলোওয়াটে বেরিয়েছে। সো এটা ওয়াট না, এটা কিলোওয়াট, এখানেও এটা কিলোওয়াট। ওকে, ঠিক আছে। তাহলে এই মোটামুটি গেল আমাদের কাছে হিসাব নিকাশ। আমরা অলরেডি পি আউট বের করে ফেললাম। এখন আমরা বের করতে চাই গাড়িটাকে এই অবস্থা থেকে এই অবস্থায় আনতে কতটুকু সময় লাগবে। আমরা অলরেডি জানি যে গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ। গতিশক্তির পরিবর্তন এখানে আমরা কি পাবো, এখানে আমি পাবো হাফ এম ভি স্কোয়ার। শুরুতে ছিল স্থির অবস্থা, তাহলে শুরুতে কোনো গতিশক্তি নেই। কৃত কাজকে আমরা একটু কষ্ট করে এইভাবে লিখে দিব যাতে আমাদের একটু সুবিধা হয়। আমরা লিখবো পি আউট তার সাথে টি, এবং এটা আমরা ছোটবেলা থেকেই জানি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু টি। সো এইটাতে তো আরো সারপ্রাইজ হওয়ার কোনো রিজন নাই, এই ফর্মুলা আশা করি সবারই জানা। তাহলে আমরা এখান থেকে এখন কি পাচ্ছি, আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু এম কত এখানে 20,000, তাহলে 20,000 হচ্ছে আমার এম, তার সাথে লিখব ভি স্কোয়ার, ভি কত 25 ডিভাইডেড বাই একটা 2 আছে এখানে, আর তার সাথে আমি নিয়ে আসবো পি আউট কে। পি আউট হচ্ছে আমার কাছে 334 কিলোওয়াট। সো এই পুরো জিনিসটাকে যদি আমি ক্যালকুলেটরে বসাই দিই তাহলে আসলে আমার টি বের হয়ে যাবে। সো আমরা পাচ্ছি হচ্ছে 20,000 ইন্টু 25 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 334 10 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের কাছে দিন শেষে সেকেন্ড আসতেছে হচ্ছে 18.7। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 18.7 সেকেন্ড কোথায় আছে, এটা অলমোস্ট এই যে 18 সেকেন্ডের কাছাকাছি আমরা এটা লিখে দিতে পারি। সো 18 সেকেন্ডের কাছাকাছি আমাদের অ্যান্সারটা আসতেছে। সো ম্যাথটা কিন্তু এগেইন খুব একটা কঠিন ম্যাথ না, জাস্ট এইটুকু বুঝার ব্যাপার যে গাড়ির যে ইঞ্জিনের ক্ষমতা দিয়ে দিছে তারপরে কর্মদক্ষতা তোমাকে এমনি এমনি দেয় নাই। গাড়ির ইঞ্জিনের যে ক্ষমতাটা লেখা থাকে সেটা কিন্তু পি ইন, তোমাকে বের করতে হবে পি আউট, এবং পি আউট বের করার জন্য আমরা এই কষ্টটা একটু করব, কারণ আউটপুট পাওয়ারটাই আমি আলটিমেটলি গাড়ি থেকে পাবো, ইনপুট পাওয়ারটা পাবো না। সো এই জায়গায় আমি সেই জিনিসটাই হিসাব করে বের করছি। ওকে, আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। আউটপুট পাওয়ারটা পাওয়ার পরে আমরা সিম্পলি কাজ শক্তি উপপাদ্য বসাই দিছি এবং সেখান থেকে আমাদের টি বের হয়ে গেছে। সো এর সাথে আমরা কাজ শক্তি উপপাদ্যের হিসাব নিকাশ শেষ করে ফেললাম। এখন আমরা চলে আসলাম গড় বাধাদানকারী বলে। সো গড় বাধাদানকারী বলের ভিতরে আমাদের প্রথমেই দেখতে হবে এটা গুরুত্ব আসলে কতটুকু। এমসিকিউ আসছে বুয়েটে, সিকে রুয়েটে, গত বছরেই কুয়েটে, চুয়েটে, বুটেক্সে এবং আইআইটিতে 2বার। তাহলে এমন কোনো ভার্সিটি নাই যেখানে গড় বাধাদানকারী বল থেকে এমসিকিউ আসে নাই। রিটেনেও যদি আমি যাই, বুয়েটে আসছে 2বার, সিকে রুয়েটে গত বছরই আসছে, রুয়েটে আসছে, চুয়েটে আসছে, বুটেক্সে আসছে। সো সব জায়গায় রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো অবশ্যই এটার গুরুত্ব 3 স্টার, সেটা বলে দেওয়া লাগে না। তাহলে আমরা যদি এই গুরুত্বপূর্ণ জিনিসটা পড়তে যাই, তাহলে আমরা গুরুত্বপূর্ণ জিনিসটার মধ্যে প্রথমেই দেখবো এটার 2টা ভাগ আছে। অর্থাৎ গড় বাধাদানকারী বল আমরা 2 জায়গায় ইউজুয়ালি বাই করি, বুলেট দেয়াল সমস্যা এবং হাতুড়ি ব্রেক সমস্যা। সো দুটারই কনসেপ্ট আগে আমরা বুঝে নেই, তারপর ম্যাথের ভিতরে ঢুকবো। সো বুলেট দেয়ালের সমস্যায় কি হয়, এরকম একটা দেয়াল থাকে যার ভিতরে বুলেট গিয়ে ঢুকে যাবে। সো আমি দেয়ালের ভিতরে একটা বুলেটকে ঢুকাই দেওয়ার চেষ্টা করছি। সো এই আমার বুলেট। তাহলে প্রথমেই মনে করো এই বুলেটটা যখন এখানে আসবে ওর একটা আদি বেগ থাকবে, বুলেটটা মাঝ বরাবর কোন এক জায়গায় যাবে মনে করো, সেখানে ওর আদি বেগটা আবার তোমাকে সেখানে ওর শেষ বেগটা তোমাকে বলে দিবে, এবং তারপরে বলবে আরো কত দূর ভিতরে ঢুকবে, থামার আগে আরো কত দূর এই বুলেট ভিতরে ঢুকবে সেটা তোমাকে বের করতে বলা হতে পারে। আবার বলা হতে পারে যে এই বুলেটটা যে ভিতরে ঢুকতেছে তার গড় বাধাদানকারী বল কত। আবার বলা হতে পারে এই বুলেটটা একটা তক্তা ভেদ করতে পারে, 4 তক্তা ভেদ করতে হলে কতটুকু গতিশক্তি লাগবে। এই ধরনের ম্যাথগুলো আমরা এখান থেকে করি। আমি যদি এখানকার বেসিক হিসাব নিকাশটা একটু তোমাদেরকে বুঝাই দেই, মনে করো এখানে ছিল ইউ, ওখানে ছিল ভি, তুমি এখান থেকে গড় বাধাদানকারী বল বের করতে চাও, তাহলে খুব বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে প্রথমে ওর গতিশক্তি ছিল বেশি,
পরে কিছু গতিশক্তি হারায় ফেলছে। তাহলে এইটা হচ্ছে কতটুকু গতিশক্তি হারাইলো। তাহলে গতিশক্তি যতটুকু হারাইছে, এই গতিশক্তিটা হারাইছে কেন? কারণ এই দেয়ালটা এই পাথর এই বুলেটের উপর একটা কৃত কাজ করছে। তাহলে বুলেটের উপরে আসলে কৃত কাজ কতটুকু হইলো? এই দেয়ালের গড় বাধানকারী বল ইনটু মাঝখানে যতটুকু সরণ হয়েছে সেটা। তাহলে এখান থেকে তুমি এই গড় বাধানকারী বলটা খুব সহজে বের করে ফেলতে পারো। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আরো কতদূর সামনে যাবে সেটা আমরা কিভাবে বের করি? আরো কতদূর সামনে যাবে সেটা বের করার জন্য একটা খুব সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে এই জায়গায় যেহেতু গড় বাধানকারী বলটা কনস্ট্যান্ট, পুরা সময় ধরে দেয়ালটা একই বল দিচ্ছে, সেহেতু আমরা বলতে পারি কৃত কাজ, আমি যদি শক্তির কথাই বলি, শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কাছে ইউজুয়ালি এফ এস, তাই না? যেহেতু এই পুরা সময়টা ধরে এই বলটা কনস্ট্যান্ট, এই বলটা কোনো পাল্টাপাল্টি হবে না, একটাই দেয়ালের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেহেতু আমি এখানে বলতে পারি যে আমার যে গতিশক্তি সেটা আসলে সরণের সাথে সমানুপাতিক। তাহলে গতিশক্তি সরণের সাথে সমানুপাতিক হয়ে আমার লাভ কি? গতিশক্তি সরণের সাথে সমানুপাতিক হওয়ার লাভ হচ্ছে আমি যদি বের করে ফেলতে পারি যে এখান থেকে এখানে যাওয়ার পথে এই মোমেন্টে ওর কাছে পুরো গতিশক্তি আছে, এই মোমেন্টে ওর কাছে কতটুকু গতিশক্তি আছে, তাহলেই আসলে পরবর্তী জিনিসটাও শেষ করে ফেলা যাবে। ধরো আমার কাছে এই মোমেন্টে 3/4 গতিশক্তি বাকি আছে ধরো, তাহলে আমি এটা বলতে পারবো যে হচ্ছে ই কে দিয়ে, সরি, আচ্ছা, সো আমার কাছে 3/4 গতিশক্তি বাকি আছে, তাহলে খরচ করছি কতটুকু? খরচ করছি ইকে মাইনাস 3/4 ইকে। তাহলে ইকে মাইনাস 3/4 ইকে দিয়ে ও সামনে আগাইছে এস পরিমাণ। তাহলে যদি এতটুকু শক্তি দিয়ে এস পরিমাণ আগায় থাকে, তার মানে আসলে 1/4 ইকে দিয়ে ও সামনে আগাইছে এস পরিমাণ। এখন আমরা ঐকিক নিয়ম করে ফেলবো যে ভাই তাইলে টোটাল ইকে দিয়ে সামনে কতটুকু আগাবে, টোটাল ইকে দিয়ে ও সামনে আগাবে কতটুকু, তারপর তুমি বের করবা যে তাইলে ভাই 3/4 ইকে দিয়ে ও সামনে আগাবে কতটুকু। বাস, তোমার অ্যান্সার রেডি যে আরো কতটুকু সামনে আগাবে, এটাই হয়ে যাবে আমাদের এস প্রাইম। আমাদেরকে যখন প্রশ্ন করে যে শুরু করছি আমি ইকে নিয়ে, অর্ধেক যাওয়ার পরে মনে করো 3/4 ইকে হয়ে গেছে, তাহলে আরো কতটুকু সামনে যাবে, এটা আমরা ঐকিক নিয়ম দিয়ে করে ফেলতে পারি যে এতটুকু দিয়ে সামনে যায় এস পরিমাণ, তাহলে 1 ইকে দিয়ে সামনে কতটুকু যায় এবং 3/4 ইকে দিয়ে সামনে কতটুকু যায়। সো এটা যখন আমরা ম্যাথের ভিতরে ঢুকবো তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে, বাট আপাতত জাস্ট কনসেপ্টটা বুঝায় রাখলাম, যেহেতু গড় বাধানকারী বল এখানে কনস্ট্যান্ট, সরণের সাথে গতিশক্তিটা সমানুপাতিক। আচ্ছা, সেকেন্ডলি আমাদের কাছে প্রবলেম আসে হাতুড়ি পেরেকে। সো হাতুড়ি পেরেকের প্রবলেমকে আসলে লার্জলি 3টা ভাগে ভাগ করে ফেলা যায়। 3টা ভাগে একটু ছোট করে এখানে দেখাই দেই। 1 নাম্বার যে ভাগটা আছে, সেই 1 নাম্বার ভাগটা হচ্ছে আমার কাছে এই গেল হাতুড়ি, এই হাতুড়ি পেরেককে একটা বাড়ি দিবে এবং পেরেককে কত বেগে বাড়ি দিচ্ছে সেই বেগটা তোমাকে আমি দিয়ে দিছি, এবং বাড়িটা দিচ্ছে আনুভূমিক ভাবে। সো বাড়ি যদি আনুভূমিক ভাবে দেয় এবং তোমাকে যদি আমি বেগটা দিয়ে দেই, তাহলে তোমার জন্য এই কাজটা করাটা খুবই সোজা। মনে করো পেরেক ভিতরে ঢুকছে এক্স পরিমাণ, তাহলে তখন তুমি কি করবা? তুমি বলবা কৃতকাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তি যদি তোমাকে দিয়ে দিছে, তাহলে গতিশক্তি যখন হাতুড়ি বাড়ি দিছে তখন ছিল ½ mv স্কয়ার, যখন হাতুড়ি থেমে গেছে তখন হাতুড়ি গতিশক্তি 0, আর এখানে কৃতকাজটা হচ্ছে বাধানকারী বল ইনটু এক্স। সো খুব সিম্পলি এই কেসে তুমি বলে ফেলতে পারবে যে ½ mv স্কয়ার ইজ ইকুয়াল টু fx। কোনো ভেজাল এই কেসটার জন্য নাই। এবার যাই আমরা সেকেন্ড কেসে। তাহলে আমরা যখন সেকেন্ড কেসে যাব, সেকেন্ড কেসে আমাদের জন্য কি আছে? সেকেন্ড কেসে আমাদের জন্য আছে একটা এইভাবে ভূমি আছে, উলম্ব ভাবে পেরেক রাখা আছে, হাতুড়ি পড়তেছে উপর থেকে এইভাবে। তোমার কাছে কি কি দেওয়া আছে? তোমার কাছে দেওয়া আছে এই হাতুড়ি পেরেক থেকে কত উপরে আছে, এই হাইটটা তোমার কাছে দেওয়া আছে, এবং দেওয়া আছে বাড়ি খাওয়ার পরে পেরেক আসলে কতটুকু ভিতরে ঢুকলো। তাহলে এই জায়গায় আমরা কি বলবো? আমরা বলবো যে ভাই পেরেক যতটুকু ভিতরে ঢুকছে, নিচের মোমেন্টটা যতটুকু ভিতরে ঢুকছে, উপরের পয়েন্টটা আসলে ঠিক ততটুকুই ভিতরে ঢুকছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হাতুড়ি যেখান থেকে শুরু করছিল তার থেকে নিচে নামছে হাতুড়ি কতটুকু? h প্লাস এক্স পরিমাণ। তাহলে হাতুড়ি শুরু করছিল এখান থেকে, শেষ করছে এখানে, তাহলে হাতুড়ির যে বিভব শক্তি পরিবর্তন সেটা h প্লাস এক্স পরিমাণ। এবং এখানে তুমি জিনিসটা সুন্দর করে এভাবে বোঝা যেতে পারো যে ভাই তাহলে শক্তির পরিবর্তনটা এখানে gh প্লাস এক্স এবং এটা হচ্ছে fx এর সমান। এই জায়গাটাতে fx টা আমি কেন লিখলাম?
কারণ মাটির একটা বাহাদাংকারী বল আছে, এই বাহাদাংকারী বলটা এই বরাবর, এবং সেটা হচ্ছে আমার কাছে এফ, রাইট? তাহলে মাটির যে বাহাদাংকারী বলটা আছে উপরের দিকে এফ, এই বাহাদাংকারী বলের বিরুদ্ধে আমার পেরেকটা এক্স পরিমাণ ঢুকছে। এখানেও কিন্তু এটা সত্য, দেয়ালের বাহাদাংকারী বল এক্স, সেটার বিরুদ্ধে আমার পেরেকটা ঢুকছে এক্স পরিমাণ। তাহলে বাহাদাংকারী বলের বিরুদ্ধে সরণ হয়েছে এক্স পরিমাণ, তাই এই পাশে সব জায়গাতে এই পাশে দেখবা এফ এক্স। তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড কেসের ফর্মুলা, এবং এখানেও তেমন আহামরি কোনো ভেজাল নাই, এখানে জাস্ট বিভব শক্তি তোমাকে হিসাব করে ফেলতে হবে। এটা কিন্তু কাজ শক্তি উপাত্ত দিয়েও করা যায়, বাট আমার কাছে এটা ইজিয়ার লাগে দেখে আমি এটা করা দিলাম। আচ্ছা, লাস্টলি এবং ফাইনালি আরটা 3 নাম্বার কেস আছে, এবং এটা একটু ভেজাল্লা, সেটা লাস্টে রাখছি। সো 3 নাম্বার কেস যদি আমরা এখানে করার চেষ্টা করি, 3 নাম্বার কেসে আমাদের কাছে থাকবে সেই আগের মতোই উলম্ব একটা অবস্থান, এখানে আমাদের সেই পেরেকটা, এবং আমাদের একটা হাতুড়ি পড়তেছে উপর থেকেই। এইবার যেটা আমার কাছে থাকবে সেটা হচ্ছে হাতুড়ি যখন এই পেরেকটাকে হিট করবে এসে, সেই হিট করা ভেলোসিটি আমাকে দিয়ে দিবে, এবং তারপর বলবে যে এই পেরেকটা মাটির ভিতরে ঢুকছে এক্স পরিমাণ। তাহলে পেরেক মাটির ভিতরে এক্স পরিমাণ ঢুকছে এবং হিট করার সময়কার ভেলোসিটি তোমাকে দিয়ে দিছে, এবার বলছে বাহাদাংকারী বল বের করতে। তাহলে এইবার এখানে তুমি কি করবা? তোমার কাছে ভেলোসিটি দেওয়া আছে, হাইটটা কিন্তু দেওয়া নাই। তাহলে আমি যদি এইখানকার ভেলোসিটিটা বাই করতে পারি, তাহলে আমি এইটা জানবো যে এখানে আমার যে হাতুড়িটা পড়ছে সেই হাতুড়ির গতিশক্তি পরিবর্তন আসলে কতটুকু হয়েছে। তাহলে গতিশক্তির পরিবর্তনটা আমি ইজিলি বের করতে পারবো। ভেজালটা হচ্ছে তোমার হাতুড়িটা যখন পড়ছে তখন কিন্তু তোমার হাতুড়িটা এখানে থেমে যায়নি, তোমার হাতুড়ি এখানে থেমে যায় নাই, তোমার হাতুড়ি নামছে এই জায়গায়। আমি যদি এটাকে একটু ক্লিয়ারলি তোমাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করি, তোমার হাতুড়ি পড়ছে এখান থেকে এই মোমেন্টে এসে ওর গতিশক্তি পরিবর্তনটা তুমি জানো, কিন্তু এই মোমেন্ট পর্যন্ত তোমার হাতুড়ি স্থির থাকে নাই, তোমার হাতুড়ি আরো নিচে নামছে একটুক। তাহলে এই যে এক্সট্রা তোমার হাতুড়ি পড়ার পরে আরো নিচে নামলো এক্স পরিমাণ, সেইটুক সময়ে যদি আনুভূমিক যেতে তাহলে তুমি কোনো বিভব শক্তি হারাতে না, কিন্তু তুমি যেহেতু এবার উল্লম্ব ভাবে নিচে নামছো, তো তুমি কিন্তু আরেকটু বিভব শক্তিও হারাইছো। তো শুধু গতি শক্তিটা বের করলে এখানে তোমার চলবে না, তোমাকে এখানে এইটুক জায়গা বিভব শক্তিটাও বের করতে হবে। আমি যদি এখানকার হিসাব নিকাশটা করে ফেলি, তাহলে এখানকার গতিশক্তি পরিবর্তনটাও বের করতে হবে, তোমাকে এখানকার বিভব শক্তির পরিবর্তনটাও বের করতে হবে, তারপর তুমি পাবে কৃতকাজ। আমি যদি এখানে হিসাব করে ফেলি, এই ডেল ই কে হচ্ছে আমার কাছে হাফ এম ভি স্কোয়ার যখন হাতুড়ি হিট করছে, -0 যখন হাতুড়ি থেমে গেছে, এবং এক্সট্রা একটা বিভব শক্তি পরিবর্তন এম জি এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স। তাহলে আমি যদি বলে দেই যে এই পাশে তাহলে আমার টোটাল যে জিনিসটা দাঁড়ালো, এটা একটু পাশে লিখে দিই, এখানকার টোটাল যে জিনিসটা আমার কাছে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফাইনালি হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স, এবং এই এফটা হচ্ছে তোমার বাহাদাংকারী বল। সো হাতুড়ি পেরেকের তিনটা কেসই দেখাই দিলাম কিভাবে করতে হয়, এবং বুলেট তক্তা কিভাবে আমরা সহজে করতে পারি সেটাও একবার দেখাই দিলাম। আশা করি কনসেপচুয়াল যে ব্যাপারগুলো আছে সেগুলো এই স্লাইড থেকে তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা যাব ম্যাথ করতে। আমি যদি গড় বাহাদাংকারী বলের ম্যাথ শুরু করি, তাহলে প্রথমে আমাদের কাছে সিকিউরিটির গত বছরের ম্যাথটা আছে। 8 কেজি ভরের একটা লোহার বল 10 মিটার উপর থেকে বালিতে পড়ছে। তাহলে একটা লোহার বল 10 মিটার উপর থেকে বালিতে পড়ছে, তাহলে এটা হচ্ছে তোমার সেই হাইট। তাহলে এই লোহার বল বালিতে পড়ছে, এইখানকার হাইটটা দেওয়া আছে, এবং বালির ভিতরে ঢুকবে কতটুকু? 50 সেন্টিমিটার। তাহলে আর পরে আরো ঢুকছে 50 সেন্টিমিটার। তাহলে তোমাকে যখন এই জায়গাটা বাই করতে হবে, এই জায়গাটা হচ্ছে এইচ প্লাস এক্স, এবং তুমি খুব সুন্দর করে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে সেকেন্ড কেসের ম্যাথ। তাহলে এটা যদি আমরা করে ফেলি এম জি এইচ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স, তাহলে এখানে আমাদের কাজ শেষ হয়ে যাবে। লোহার বলের ভর 8 কেজি, এটা হচ্ছে 9.8, তার সাথে আমরা দিব এইচ হচ্ছে 10 মিটার আর এক্স হচ্ছে 0.5 মিটার, এখানে এফ আছে আর এখানে একটা এক্স, তাহলে আবার 0.5 মিটার। তাহলে গড় বাধা বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই হচ্ছে না। আমি যদি ক্যালকুলেটরে বসায় দিই, তাহলে 8 9.8 সাথে 10.5 ডিভাইডেড বাই 0.5, এটা আমার কাছে আসতেছে 1646.4। এটা কোথায় আছে অ্যান্সারটা? এই অ্যান্সারটা আমার কাছে আছে লাস্ট অপশনে। সেই ই নাম্বারটা অ্যান্সার খুব সহজেই আমরা বের করে ফেললাম। তাহলে যেটা বলছিলাম হাতুড়ি পেরেকের যে সেই 3টা কেস, এর মধ্যে কিন্তু এগুলা সব পড়ে যাচ্ছে। সো লোহার বল হাইট থেকে পড়ছে, এইচ দেওয়া আছে,
ভিতরে কতটুকু ঢুকছে এক্স দেওয়া আছে, তাহলে অলরেডি এটা বুঝে গেলাম যেটা সেকেন্ড টাইপের ম্যাথ। সূত্রটা বসায় 3 লাইনের মধ্যে ম্যাথটা, সেটা কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই তোমার পেরে যাওয়া উচিত। আচ্ছা, আশা করি সবাই বুঝে ফেলছো। চলো তাহলে সামনের দিকে যাই। একটা টেনিস বল আসতেছে 16 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, এবং সেটা র্যাকেট দিয়ে আমি উল্টা দিকে পাঠিয়ে দিলাম 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে। তাহলে আসলো 16তে, গেল 20-এ। If the change of kinetic energy of the ball is এত, then calculate the change of momentum in the ball. তাহলে দিন শেষে আমাকে চেঞ্জ অফ মোমেন্টাম বের করতে হবে, কিন্তু দেওয়া আছে আমার কাছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কেন দিছে আমাকে? কারণ মোমেন্টামের চেঞ্জ যখন আমি বের করতে যাব, তখন মোমেন্টামের চেঞ্জ বের করতে গেলে আমার লাগবে এম ভি মাইনাস ইউ। তাহলে এই যে এম লাগবে, এম কিন্তু কোথাও দেওয়া নাই, টেনিস বলের ভর কোথাও দেওয়া নাই। তাহলে টেনিস বলের ভর বের করার জন্য আমাকে ওরা গতিশক্তি পরিবর্তন দিয়ে রাখছে। তাহলে এখান থেকে আমরা টেনিস বলের ভর বের করতে যাবো। চলো এই গতিশক্তি পরিবর্তনটা নেওয়া যাক। তাহলে গতিশক্তি পরিবর্তন ওরা বলে দিছে 9.25 জুল। তাহলে গতিশক্তি পরিবর্তন কিভাবে বের করে? হাফ এম ভি স্কোয়ার, দুইটা ভি স্কোয়ার কে জাস্ট বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা এখানে গতিশক্তি পরিবর্তন পেয়ে যাব। তাহলে এখান থেকে এবার আমরা একটু এম বের করে ফেলি কষ্ট করে। এম আসবে আমাদের কাছে 9.25 ইন্টু 2 ডিভাইডেড বাই 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। সেটা আবার বসায় দাও একটু ক্যালকুলেটরে কষ্ট করে। তাহলে 9.25 ইন্টু 2 ডিভাইডেড বাই 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। তাহলে আমার কাছে আসতেছে ভর 0.1285 কেজি। সো 0.1285 কেজি হচ্ছে ভর। আচ্ছা, তাহলে ভর যদি বের করে ফেলতে পারি, পরেরটা কিন্তু একদমই সোজা। আমরা এখানে সিম্পলি বলবো ভর হচ্ছে 0.1285। এবার বেগগুলা বসানোর আগে আমরা একটু কেয়ারফুলি জিনিসটার ছবি দেখে আসবো। এখানে আসলে হচ্ছে কি, আমি যদি এইটুকু জায়গা নিই ছবিটা আঁকার জন্য। একটা টেনিস বল আসলো, তাহলে টেনিস বলটা মনে করো এখান থেকে আসতেছে, গিয়ে একটা দেয়ালে বাড়ি খাইছে। এখন দেয়ালে টেনিস বলটা বাড়ি খাইছে, ইউটা যাচ্ছিল বাম থেকে ডান দিকে। টেনিস বলটা দেয়ালে বাড়ি খাওয়ার পরে কি হলো? ফেরত চলে আসলো। তাহলে ভিটা আসলে কোন দিকে? ইউ যদি বাম থেকে ডানে হয়, ভি কিন্তু ডান থেকে বামে। তার মানে খুব সহজ ব্যাপার, ভেক্টরের সিম্পল নীতি অনুসারে যদি ইউ এর দিকটা পজিটিভ হয়, ভি এর দিকটা নেগেটিভ। যদি ভি এর দিকটা পজিটিভ হয়, অবশ্যই ইউ এর দিকটা নেগেটিভ। এই জিনিসটাই তোমাদের এখান থেকে বুঝতে হবে। যেহেতু একটা আরেকটার অপোজিট ডিরেকশনে, একটা পজিটিভ হলে অবশ্যই আরেকটা নেগেটিভ হবে। তাহলে আমরা যদি ভি কে পজিটিভ ধরি, তাহলে আমরা এখানে সিম্পলি লিখে দিতে পারি যে ভাই 0.1285 ভি কে ধরলাম পজিটিভ, তাহলে ভি হচ্ছে 20, আর ইউ কে ধরলাম নেগেটিভ, তাহলে ইউ হচ্ছে -16। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.1285 ইন্টু 36। তাহলে আমাদের কাছে কত আসতেছে? এইটা আমাদের কাছে আসতেছে হচ্ছে 4.625। ওকে, সো দ্যাট ইজ মাই অ্যান্সার। 4.626 আছে এখানে, সেটাকে আমরা লাগাই দিলাম। খুব সহজে কিন্তু আমরা বুঝে ফেলছি যে এখান থেকে আমাদের ডি নাম্বার অপশনটা হবে। সো ম্যাথটা অনেক লেন্দি লাগতেছে, বাট ম্যাথটা কিন্তু লেন্দি না। এটা করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে যে একটা বল একটা দেয়ালে বাড়ি খেয়ে ফেরত আসলে একটা বেগ পজিটিভ হলে আরেকটা বেগ নেগেটিভ হয়। এই ছবি তোমার পরীক্ষাতে আঁকা লাগবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য আঁকছি। তোমার কি করা লাগবে? তোমার এই জিনিসটা ক্যালকুলেটরে বসানো লাগবে, এখান থেকে এম বাই করা লাগবে, এবং এই এমটা তুলে এনে এই জায়গায় বসা দিতে হবে, তাহলে তোমার কাজ শেষ। এই ম্যাথটা একটু লেন্দি দেখে মনে হচ্ছে, বা পরীক্ষার খাতায় তোমার এটা 45 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে অবশ্যই শেষ হয়ে যাওয়া উচিত। কারণ এত কিছু আসলে তোমার লেখা লাগবে না, তুমি কনসেপ্টটা মাথায় ধরতে পারলে 2বার ক্যালকুলেটর চাপলেই ম্যাথটা হয়ে যাবে। ওকে, তাহলে বল অফ মাস 0.2 kg is thrown vertically upward. তাহলে আমরা যে ভার্টিক্যালি আপওয়ার্ড একটা বল থ্রো করতেছি, সেই বলটা থ্রো করার জন্য আমার হাত মুভ করছে 0.2 মিটার, এবং 0.2 মিটার আমার হাত মুভ করার পরে বলটা আমি ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে বলটা আরো উপরে উঠছে 2 মিটার। তার মানে এই ছবিটা যদি আমি আঁকার চেষ্টা করি একটু কষ্ট করে, তাহলে দেখতে পাবো যে আমার হাত, মনে করো আমার আঁকাআঁকি খুবই খারাপ, এই আচ্ছা হাতে একটা আঙ্গুল কম হয়ে গেছে, না ঠিকই আছে। আমার হাত মনে করো এখানে আছে, তাহলে হাত থেকে আমি একটা বল ছাড়বো।
তাহলে বলটা আসলে ছাড়ার আগেই আমার হাতটা একটু উপরে মুভ করছে, তাহলে আমার হাতটা মনে করো এই অবস্থায় আছে এখন, তাহলে আমার হাতটা বল সহই উপরে মুভ করছে, এবং হাত যে উপরে মুভ করলো সেই হাইটটা হচ্ছে 0.2 মিটার। তারপর আমি ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে এই বলটা আরো উপরে উঠছে। আচ্ছা, এটা বলের এখান থেকেই দেই। আমি ছেড়ে দেওয়ার পরে এই বলটা আরো উপরে উঠছে এই পর্যন্ত, তাহলে এই হাইটটা হচ্ছে 2 মিটার। এখন আমাকে জিজ্ঞেস করছে যে ভাই ফোর্সের ম্যাগনিটিউডটা তাহলে কত, আমার হাত দিয়ে আসলে আমি কতটুকু ফোর্স দিলাম। এইখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে তুমি এখানে ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি যখন আসলে বলটাকে উপরে উঠাচ্ছি, সেই বলটা আমার হাতে থাকুক আর না থাকুক, সেই বলটাকে উপরে উঠাতে গেলে কিন্তু আমার ফোর্স একটা দেওয়াই লাগবে, কারণ আমি অভিকর্ষের বিরুদ্ধে বলটাকে উপরে উঠাচ্ছি, রাইট? তাহলে যখন আমার হাতে ছিল তখনও কিন্তু আমার উপরে ওঠানোর জন্য একটা ফোর্স দেওয়া লাগছে, এবং যখন আমার হাতে নাই তখনও কিন্তু আমার উপরে ওঠানোর জন্য ওই একই ফোর্স আমি এখান থেকে দিয়ে ওকে ছেড়ে দিছি। তাহলে একটাই ফোর্স দিছি, এবং সেই ফোর্স দিয়ে হাতে থাকা অবস্থায় 0.2 মিটার উঠছে, আর হাত থেকে ছেড়ে দেওয়ার পরে 2 মিটার উঠছে। আমি যদি ছবিটাকে আরো অ্যাকুরেটলি আঁকতে চাই, আমার হাতে যেখান থেকে ছিল সেখান থেকেই শুরু করব, এবং সেক্ষেত্রে এই ছবিটা হবে হচ্ছে এই থাকলো আঙ্গুলটা। সেক্ষেত্রে আমার ছবি দাঁড়াও, থাক, এই মুছতে গেলে এখান থেকে মুছি। আচ্ছা, সো আরো অ্যাকুরেটলি যদি আঁকতে চাই, তাহলে হাতের এই জায়গাটাতে ছিল বলটা, তাহলে এখান থেকে এইটুক হচ্ছে আমার 0.2 মিটার। আচ্ছা, তাহলে আমার একটাই ফোর্স, এবং এই সেই ফোর্স দিয়ে বলটা টোটাল উঠছে এতটুকু, তাহলে এখান থেকে এইটুকুর হাইট যদি মাপতে চাই, তাহলে এগেইন মাপতে হবে আমাকে h প্লাস এক্স, যেখানে এটা হচ্ছে h এবং এটা হচ্ছে x। তাহলে আমি যদি এবার বুঝতে পারি যে যখন আমরা পেরেক তক্তার 2 নাম্বার কেস দেখতেছিলাম, তখন দেখতেছিলাম পেরেকটা মাটির ভিতর ঢুকতেছে, এইটা আসলে পেরেক তক্তার 2 নাম্বার কেস, বাট এবার বলটা উপরে উঠতেছে, এই আর কি পার্থক্য। সো পেরেক তক্তার 2 নাম্বার কেস যদি আমি এখানে বসায় দেই, তাহলে আমার কাছে হয়ে যাবে mg h প্লাস এক্স ইজ ইকুয়াল টু fx। তাহলে এখানে দেখো এক্সটা এখানে কেন আছে, কারণ হচ্ছে আমি যখন হাতের মধ্যে রাখছিলাম তখন হাতের মধ্যে থাকা অবস্থায় এটা এক্স পরিমাণ উঠছে, তাহলে এই 0.2 হয়ে যাবে আমার কাছে এক্স। তাহলে আমি যদি এখানে বসাই দেই যে এখানে এম হচ্ছে আমার বলটার ভর, দ্যাট ইজ 0.2, এখানে জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে আমার কাছে 2 মিটার, এবং এক্স হচ্ছে 0.2 মিটার ডিভাইডেড বাই 0.2, তাহলে আমি এখানে আমার হাতের প্রয়োগ করা বল বের করতে পারবো। তাহলে আমি যদি এখান থেকে আমার হাতের প্রয়োগ করা বলটা বের করে দেই, সেটা কত আসে একটু দেখি তো। এটা আসবে হচ্ছে আমার কাছে 0.2, 9.8, 2.2 ডিভাইডেড বাই 0.2, তো এটা আমার কাছে আসতেছে হচ্ছে 21.56 বা অলমোস্ট 22-এর মতো, সো 22-এর কাছাকাছি। সো এই হয়ে গেল আমার 22 নিউটন অ্যান্সার। আচ্ছা, সো বুঝতেই পারতেছো এখানে কিন্তু আমাদের তেমন কোনো আহামরি ক্যাচাল করা লাগছে না। সো জাস্ট সিম্পলি এটা বোঝা যে আমি যখন পেরেক তক্তার সেকেন্ড কেস পড়তেছিলাম, না নিচে নামতেছিল, এবার সেম জিনিসটাই উপরে উঠতেছে, হাতে থাকা অবস্থায় উঠতেছে 0.2, তারপর আরো উঠতেছে 2, তাহলে হাতে থাকা অবস্থায় উঠছে যেটা, সেটা হচ্ছে আমার কাছে এক্স, বাকিটা হচ্ছে এইচ। আমরা আবার সেকেন্ড কেসের ফর্মুলাটাই বসাইছি। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো সামনের দিকে আগাই। A woodpecker is pecking a tree. Its head comes to a stop from initial velocity at 0.6 meter per second. আচ্ছা, তার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, তারপর সেখান থেকে স্টপ হয়ে যায়, সেটাকে ভি লিখলো, কোনো ক্ষতি নেই। ওকে, at a distance only 4 মিটার, তাহলে এই যে ভেলোসিটি চেঞ্জ হয়েছে এইটুক সময়ের ডিস্টেন্সটা হচ্ছে 4 মিলিমিটার। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন? আচ্ছা, এই অ্যাক্সেলারেশন বাইক কোনো ব্যাপারই না, আমি এটাকে এস দিয়ে লিখি যাতে তোমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারো। এটাকে ইউই লিখলাম কারণ আমি এখন বসাবো এটাকে বেগের ফর্মুলাতে। তাহলে এটা আমার এস, এটা হচ্ছে আমার ইউ, আর ভি হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমি অ্যাক্সেলারেশন বাই করতে চাই, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে এ বাই করা খুবই সোজা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে আমি যদি এখানে বসায় দেই, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে আমার কাছে 0.6, আর নিচে হচ্ছে আমার কাছে এস, তাহলে এস হচ্ছে 2 × 4 × 10⁻³ তাহলে এখান থেকে আমরা ইজিলি অ্যাক্সেলারেশন বের করে ফেলতে পারবো। এবং আমাদের অ্যাক্সেলারেশনটা কত আসবে চলো একটু চেষ্টা করে দেখি। সেটা হচ্ছে 0.6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 4 × 10⁻³ ওকে,
সো আমাদের কাছে চলে আসতেছে 45 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো দিস ইজ -45 মিটার পার সেকেন্ড। যেহেতু আমাকে ম্যাগনিটিউড বের করতে বলা হয়েছে, তাহলে ম্যাগনিটিউডটা হবে শুধু 45 মিটার পার সেকেন্ড। মাইনাস দিয়ে আমরা ডিরেকশনটা বুঝি। সো 45 কোথায় আছে, এটাই হচ্ছে অ্যান্সার। সো ম্যাথটা কিন্তু খুবই সোজা, জাস্ট বেগের একটা ফর্মুলার মধ্যে বসাই দিলাম, অলমোস্ট গতির ম্যাথই হয়ে গেল এবং অ্যান্সারটা অনেক ইজিলি আমরা পেয়ে গেলাম। একটা বন্দুকের গুলি কোন একটা দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করতেছে এবং করতে করতে অর্ধেক বেগ হারাচ্ছে। গুলিটি দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করতে পারবে? তাহলে এটা আমরা যে কনসেপ্টের স্টাইলে একটা ঐকিক নিয়ম দেখছিলাম, সেই ঐকিক নিয়ম দিয়ে করব এবং ঐকিক নিয়ম দিয়ে করার পরে একটা সিম্পল ফর্মুলা তোমাদেরকে আমি দিয়ে দিব, যাতে শর্টকাট ইউজ করে বাকি ম্যাথগুলা করতে পারো। তাহলে একটা বন্দুকের গুলি দেয়ালের মধ্যে প্রবেশ করতেছে, ভালো কথা। তাহলে একটা দেয়াল আঁকি, সেই দেয়ালের মধ্যে একটি গুলি প্রবেশ করছে। গুলিটাকে গোল আঁকি, কারণ গোল আঁকলে আমার জন্য সুবিধা হবে। তাহলে গুলি যখন প্রবেশ করছে, সেই গুলি যখন প্রবেশ করতেছে, তখন গুলির গতিশক্তি, বেগ হারাইছে, শুরুতে গতিশক্তি ধরলাম ইকে, সমস্যা নাই, ½ mv², তাই না? তাহলে যাওয়ার পরে অর্ধেক বেগ হারায় ফেলাইছে 0.05 মিটার পর। তাহলে এখানে আমি গেলাম 0.05 মিটার, এবং এই 0.05 মিটার যাওয়ার কারণে 0.05 মিটার যাওয়ার কারণে আমি হারায় ফেললাম অর্ধেক বেগ। তাহলে এই জায়গায় আমার কি অবস্থা গতিশক্তির? তাহলে এই জায়গায় আমার যে রিমেইনিং গতিশক্তি, বর্তমানে যে গতিশক্তি বাকি আছে, অর্ধেক বেগ হারায় ফেললে তোমার কাছে এখানে ছিল ½ mU², তুমি হারায় ফেলছো অর্ধেক বেগ, তার মানে তোমার কাছে আছে ½ mU/4। তোমার কাছে বেসিক্যালি আছে EK/4। তোমার কাছে বাকি আছে EK/4, আর তোমার কাছে ছিল হচ্ছে EK। তাহলে তুমি ইউজ করে ফেলছো কতটুকু? তুমি ইউজ করে ফেলছো EK - EK/4, দ্যাট ইজ 3EK/4। তাহলে এই 3EK/4 তুমি ইউজ করে ফেললে। তাহলে এই 3EK/4 ইউজ করে তুমি গেছো কত দূর? তুমি গেছো 0.05 মিটার। আপাতত আমি যদি 0.05 মিটার না বলে এটাকে একটু কষ্ট করে এভাবেই বলে দিই, তুমি গেছো S মিটার। তাহলে আচ্ছা 0.05 বলি, সমস্যা নেই, সেটা তুমি গেছো হচ্ছে 0.05 মিটার। একটা ম্যাথ শেষ করি ফেলি এখান থেকে। তার মানে তুমি 3EK/4 ইউজ করে গেছো 0.05 মিটার। তাহলে এখান থেকে আমরা বের করতে চাই তুমি আরো কত দূর প্রবেশ করবে। তাহলে তুমি 3EK/4 ইউজ করে যদি তুমি 0.05 মিটার যাও, তাহলে শুধু EK ইউজ করে তুমি কত দূর যাবে? তাহলে 3EK/4 ছিল, তাহলে এখান থেকে তুমি এটাকে লিখে দাও 0.05/3/4। আচ্ছা, লাস্টলি আমরা তাহলে আর কি জানতে চাই? আমরা জানতে চাই এই মুহূর্তে বাকি আছে EK/4, তাহলে এই EK/4 ইউজ করে তুমি আরো কত দূর যেতে পারো। তাহলে তুমি যদি EK/4 ইউজ করে কত যেতে পারো জানতে চাও, তাহলে এখানে আমরা লিখে দিব 0.05 × 1/4/3/4। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা যদি 4 আর 4 কেটে দেই একটু কষ্ট করে, এই 4 আর 4 যদি কেটে দেই, তাহলে আমরা পেয়ে যাব 0.05/3, দ্যাট ইজ 0.0167 মিটার। সেটাকে সেন্টিমিটারে নিলে তোমরা পেয়ে যাবে যে 1.67 সেন্টিমিটার আমরা যেতে পারবো। আচ্ছা, সো এই ম্যাথটা আমরা ঐকিক নিয়মের সাথে করছি এবং সেটা কিন্তু খুবই সোজা, কিন্তু একদমই কঠিন না। আমার কাছে EK ছিল শুরুতে, এখন আছে EK/4, তাহলে আমি ইউজ করে ফেলছি 3EK/4। তাহলে 3EK/4 দিয়ে যদি আমি 0.05 মিটার যাই, তাহলে EK/4 দিয়ে আমি আরো কতটুকু যাব? তাহলে EK/4 দিয়ে আমি আরো যাব 0.0167। সিম্পল ঐকিক নিয়ম, এর থেকে সোজা আসলে ম্যাথটাকে করা লাগে না। বাট ম্যাথটার এর থেকেও সোজা একটা শর্টকাট আছে, সেটা একটু লিখে দেই, কারণ নাহলে তোমরা পরে আমাকে বলবা যে ভাই শর্টকাট শিখান নাই আপনি। সো শর্টকাটটা হচ্ছে, আমরা আরো কত দূর যাব সেটা যদি S প্রাইম হয়, সামনে আরো কত দূর তুমি যাবা, তাহলে সেটা সূত্র হচ্ছে S/n²-1, যেখানে n²টা কি? যেখানে এই n হচ্ছে U/v। সো আমি যদি এই ফর্মুলা দিয়ে এটা করার চেষ্টা করতাম, U হচ্ছে পুরা U আর V হচ্ছে ওর অর্ধেক, তাহলে U/v আসতো আমার কাছে 2। তাহলে U/v এখানে 2 আসতো, 2² - 1 করলে তুমি পাইতা 3, এবং ফাইনালি কিন্তু এটা দেখতে পাচ্ছ S কে আমরা 3 দিয়ে ভাগ করছি দিন শেষে। সো এইটা হচ্ছে আমাদের শর্টকাট। এই শর্টকাটটা মনে রাখতে পারো, রাখলে তোমার বুলেট তক্তার ম্যাথের জীবন একদম সুন্দর হয়ে যাবে।
আরো কতদূর প্রবেশ করবে সেটা শর্টকাটটা লিখে দিলাম। চলো তাহলে সামনে যাই। 100 মিটার পার সেকেন্ড বেগে একটা বন্দুকের গুলি যাচ্ছে এবং সেই গুলি 2 মিটার পুরো দেয়াল ভেদ করে বেরিয়ে আসার সময় 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে 2 মিটার ক্রস করার সময় ওর আদি বেগ ছিল এইটা, শেষ বেগ হইছে এটা, এবং মাঝখানে এটা হচ্ছে আমাদের সরণ। 100 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন গুলিকে সম্পূর্ণ থামাতে কত পুরো দেওয়াল প্রয়োজন হবে? তাহলে কিন্তু আমি এটাই পাচ্ছি আবার দিন শেষে, দেখো যে ভাই অর্ধেক বেগ হারায় ফেলছে এবং সেটা আরো কত দূর যাইতে পারতো, আরো কত যেতে পারতো যদি বের করতে পারি তাহলে আমি পেয়ে যাবো যে সম্পূর্ণ থামাইতে কতটুকু দেয়ালের দরকার। তাহলে আমি সেম শর্টকাটটা ইউজ করি, তো এস প্রাইম ইজ ইকুয়াল টু এস বাই এন স্কোয়ার মাইনাস 1। এই ক্ষেত্রে আমাদের এনটা কত? এই ক্ষেত্রে আমাদের এন হচ্ছে ইউ বাই ভি, দ্যাট ইজ 100/50, দ্যাট ইজ 2। তাহলে আমরা এখানে 2 বসাই দিব, চলো বসাই দিই। তাহলে এখানে যদি আমি 2 বসাই দিই তাহলে এসটা হচ্ছে কতটুকু দূরত্ব গেছি? 2 মিটার। নিচে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ 2/3 মিটার। তাহলে আরো সামনে 2/3 মিটার যাবে। তাহলে যদি আমি পুরোপুরি থামা যেতে চাইতাম, তাহলে পুরোপুরি থামা যেতে হলে আমার দেয়ালের পুরুত্ব দরকার ছিল এস প্লাস এস প্রাইম। তাহলে অলরেডি 2 মিটার গেছি, আরো 2 মিটার সামনে যাব। তাহলে এটা হচ্ছে 2 + 2/3, কত আসে দেখি তো দিন শেষে? 2 + 2/3 আসবে হচ্ছে আমার কাছে 2.67। তাহলে পুরোপুরি থামাইতে হলে আমার দরকার ছিল 2.67 মিটারের দেয়াল। তাহলে এই 2.67 মিটারের দেয়াল হচ্ছে আমার দরকার ছিল, আমি 2.67 মিটারের দেয়াল নেই নাই। সো শর্টকাট দিয়ে কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর হয়ে গেছে, আমরা কিন্তু অনেক কম সময় এটা করে ফেলতে পারছি। তোমরা চেষ্টা করে দেখবে। আনুভূমিক কাঠের উপর একটা পেরেক উলম্ব ভাবে রাখা আছে, খুবই ভালো কথা। আনুভূমিক কাঠ পেরেক রাখা আছে উলম্ব ভাবে, আরেকটু উপরে আঁকি তোমাদের কাছে একদম ক্লিয়ার থাকে। 1 কেজি ভরের একটা হাতুড়ি সেই পেরেকের উপরে পড়তেছে। তাহলে আমি যদি হাতুড়ি আঁকি তাহলে এই হচ্ছে আমার হাতুড়ি, 1 কেজি ভরের হাতুড়ি এখন এই পেরেকের উপর পড়ে যাবে। তাহলে পড়ে গেলে কোনটা দেওয়া আছে আমার কাছে, হাইট নাকি বেগ, সেটা আমাকে দেখতে হবে। খাড়া নিচের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে হাত করছে। তাহলে যেহেতু বেগ দেওয়া আছে তার মানে এটা কোন টাইপের ম্যাথ? এটা হচ্ছে আমাদের কাছে 3 নাম্বার টাইপের ম্যাথ, যেখানে আমাদের বিভব শক্তিও কনসিডার করতে হয়, গতি শক্তিও কনসিডার করতে হয়। পেরেকটা কাঠের ভিতর ঢুকে গেছে, কতটুকু ঢুকছে আমার কাছে? এক্স দেওয়া আছে হচ্ছে 0.015 মিটার। তাহলে আমাদের বের করতে বলছে গড় বাধানকারী বল এফ। তাহলে এতক্ষণে তো সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, প্রথম স্লাইডেই পড়ায় ফেলছি যে ভাই এটা যদি 3 নাম্বার টাইপের কেস হয়, মানে তোমার কাছে বেগ দেওয়া থাকে, তাহলে এখানে গতিশক্তি শক্তি দুটোই কনসিডার করতে হবে। এবং এই 3 নাম্বার টাইপের সূত্র আমাদের কাছে ছিল ½ mv² + mgx = fx। তাহলে আমরা এখানে সুন্দর করে বসাই দিব সবকিছু। তাহলে আমাদের কাছে আছে ½ m হচ্ছে কত? 1 কেজি। তাহলে 1 কেজি তো না বসানো যার কথা, না বসানো তাই কথা। v হচ্ছে 4 স্কোয়ার প্লাস 1 কেজি ইন্টু 9.8 ইন্টু 0.015, পুরাটা জিনিসটাকে আমাদের এক্স দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব বাহাদানকারী বল। তাহলে এটাকে ক্যালকুলেটরে বসাই দিলে আমরা বাহাদানকারী বল কত পাচ্ছি? চলো পুরোটা ক্যালকুলেটরে বসাই দেই। তাহলে পুরোটা ক্যালকুলেটরে বসাই দেই, ½ ইন্টু 4 স্কোয়ার প্লাস 9.8 ইন্টু 0.015 ডিভাইডেড বাই 0.015। তাহলে আমরা পাচ্ছি এখানে 543.13 নিউটন। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো খুবই সহজে কিন্তু আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম। এটা সিকে রুয়েট 20-21 আসছে, আবার রুয়েট 500 আসছে। সো দুইবার আসা ম্যাথ, এবং এটাও দেখতে পাচ্ছ যে 1900 সালে আসা ম্যাথ কিন্তু রিসেন্টলি আবার রিপিট হওয়া শুরু করছে। সো পুরাতন ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আগের ম্যাথগুলো রিসাইকেল করে দিতে থাকে সবাই। সো এখানে কিন্তু আমাদের রিক্যাপ যদি আমি করতে চাই, রিক্যাপ আসলে একদম ফার্স্ট স্লাইডই করে ফেলছি যে 3টা টাইপ আছে, 3টা টাইপের মধ্যে কোন টাইপের ম্যাথ সেটা তোমাকে বুঝতে হবে। যেহেতু এখানে উলম্ব ভাবে একটা হাতুড়ি পড়তেছে এবং দেওয়া আছে বেগ, তাহলে এটা থার্ড টাইপের ম্যাথ। এবং থার্ড টাইপের ম্যাথের ফর্মুলা কি ছিল? ½ mv² + mgx = fx। সেখান থেকে আমরা খুব ইজিলি এফটা বের করে ফেলতে পারলাম। চলো তাহলে সামনের দিকে যাই। একটা বন্দুকের গুলি 100 কিলোমিটার/ঘন্টা বেগে উপরের দিকে ছুটছি, সেটা 15 সেন্টিমিটার পুরো ছাদকে ভেদ করে ফেলছে এবং অর্ধেক বেগ হারাইছে। তার মানে যদি এটা এরকম একটা ছাদ হয়, ছাদটা 15 সেন্টিমিটার পুরু বলা আছে, তাহলে এটা হচ্ছে আমার ছাদের পুরুত্ব
15 সেন্টিমিটার। তাহলে এই ছাদটাকে এইগুলি নিচ থেকে আসছিল, এসে ভেদ করছে, আসছিল 100 কিলোমিটার পার আওয়ারে, ভেদ করে যখন উপরে উঠছে তখন ছিল 50 কিলোমিটার পার আওয়ার। এখন এটা সুন্দর করে উপরে ঘুরে এসে আবার নিচে পড়ছে, এবং অ্যাজ ইউ গাইজ অলরেডি নো, যখন আমরা একটা বেগে একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারি, ও যখন পুরোটা ঘুরে আবার নিচে আসে তখন আবার সেম বেগেই ফেরত আসে। তার মানে তুমি যদি এখান থেকে ভি বেগে একটা বস্তু ছুঁড়ে মারো, ও যখন পুরোটা ঘুরে তোমার হাতে আসবে ভি বেগেই থাকবে। তাহলে এটা এখনো আছে 50 কিলোমিটার পার আওয়ার। এখন জানতে চাইছে যে 50 কিলোমিটার পার আওয়ারে এই তক্তাটার বা এই ছাদটার কতটুকু ভিতরে ঢুকবে, এই এক্সট্রা কত। সো আমরা যখন বুলেট তক্তার ম্যাথটা করতেছিলাম তখন আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম যে একটা দেয়াল আছে, সেই দেয়ালের ভিতরে ও যখন এতটুকু ঢুকে, এতটুকু ঢোকার পর একটা বেগ হারায় ফেলে, রাইট? তাহলে এইটুক এস করতে গিয়ে ওর একটা বেগ হারায় যায়। আমি যখন বের করতে চাই যে আরো কতটুকু ভিতরে ঢুকবে, তখন আমাদের একটা ফর্মুলা ছিল যে এস প্রাইম ইজ ইকুয়াল টু এস বাই এন স্কোয়ার মাইনাস 1। খেয়াল করে দেখো, এই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। 100 কিলোমিটার পার আওয়ারে আসছে, একটা পুরুত্ব হারায় যাওয়ার পরে 50 কিলোমিটার হয়ে গেছে, এরপরে ওই 50 কিলোমিটার নিয়েই কিন্তু আবার ফেরত আসছে, এবং তারপর কতটুকু ভিতরে ঢুকবে। সো এটা যা কথা, এটাও কিন্তু একদম তাই কথা, এক্স্যাক্টলি সেম। এটার জন্য আমরা যে শর্টকাট ইউজ করছিলাম, এটার জন্য আমরা সেই একই শর্টকাট ইউজ করতে পারবো, এবং আমাদের ম্যাথটা হয়ে যাবে এস প্রাইম, আচ্ছা যেহেতু এক্স লিখছি এক্সই লিখি, এক্স ইজ ইকুয়াল টু এস বাই এন স্কোয়ার মাইনাস 1। এখানে এসটা হচ্ছে আমার কাছে 15 সেন্টিমিটার, সো দ্যাট ইজ 0.15 মিটার। আচ্ছা সেন্টিমিটারই থাকুক, কোনো সমস্যা নাই আসলে সেন্টিমিটারে থাকলে, কারণ আমরা তাহলে অ্যান্সারটাও সেন্টিমিটারেই পাবো। তারপর আমাদের বন্দুকের গুলি হচ্ছে 100 কিলোমিটারের ছিল, সো ইউ হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর ভি হচ্ছে মানে অর্ধেক বেগ হারাইছে, সো 50, কোনো সমস্যা নাই। আর এখানে আমাদের কাছে আছে হচ্ছে আর কত ভেদ করবে, রাইট? সো আমরা যদি এখানে এন বসাইতে চাই, আমাদের এন এর একটা ছোট করে মান বের করা লাগবে। সেখানে আমাদের এন এর মানটা হচ্ছে 100 মানে বাই 50, তো বেসিক্যালি যেহেতু অর্ধেক বেগ হারায় বলছে 2, তাহলে এন যদি আমরা 2 পেয়ে যাই, তাহলে আমাদের বাকি ম্যাথটা এমনি করে ফেলতে পারবো আমরা। এক্স হচ্ছে 15 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ 15/3, 5 সেন্টিমিটার। সো বুঝতেই পারতেছো, এগেইন শর্টকাট পাওয়ার পরে জীবন খুব সুন্দর হয়ে গেছে। বেসিক্যালি 4 লাইনের ম্যাথ, বাকি পুরা স্লাইড জুড়ে বুঝছি যে এটা যা কথা, বুলেট তক্তার ম্যাথ একই কথা। সো জাস্ট উপর থেকে ঘুরে আবার সেম বেগ নিয়ে ফেরত আসছে, ওখানে আমরা ওই ঘোরাঘুরিটা বাদ দিয়ে সেম বেগ নিয়ে সামনে আগাই, এই। সো এই দুটো সেম বুঝে ফেললে কিন্তু বাকি ম্যাথ 4 লাইনের। ওকে, হোপফুলি তোমরা বুঝতে পারছো। চলো এবার তাইলে সামনের দিকে যাই। বুয়েট 11-12 ম্যাথ। রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। তাহলে 2টা কাঠের তক্তাকে ভেদ করতে পারে পুরো পুরো গতিশক্তিটা দিয়ে। তাহলে আমি আসছি মনে করো ইকে নিয়ে, ভেদ করতেছি 2টা কাঠের তক্তা। তাহলে এখানে একটা কাঠের তক্তা আছে, ওপাশে একটা কাঠের তক্তা আছে। তাহলে আমি যখন এখানে আসি তখন আমার আর গতিশক্তি বাকি নাই। তাহলে চিন্তা করে দেখো, আমি যখন শুরু করছিলাম কাঠের তক্তা ভেদ করা, তখন আমার কাছে পুরা গতিশক্তি ছিল ইকে, এবং আমি যখন 2টা ভেদ করে ফেলছি তখন আমার কাছে আর গতিশক্তি বাকি নাই। যেহেতু স্মরণের সাথে এই গতিশক্তিটা সমানুপাতিক, তার মানে প্রত্যেকটা কাঠের তক্তা ভেদ করতে আমার কতটুকু শক্তি লাগতেছে? 2টা কাঠের তক্তা ভেদ করতে আমার শক্তি লাগতেছে ইকে, তাহলে একটা কাঠের তক্তা ভেদ করতে শক্তি লাগতেছে ইকের অর্ধেক। তাহলে আমি যখন এই মাঝখানের পয়েন্টে আসি, তখন আসলে আমার মধ্যে শক্তি আছে ইকে বাই 2, ইকে বাই 2। এবং এখান থেকে ইটস ভেরি সেফ যে আমরা এটা লিখে দিতে পারি যে ভাই একটা কাঠের তক্তা ভেদ করতে, একটা ভেদ করতে প্রয়োজনীয় শক্তি ইকে বাই 2 পরিমাণ। তার মানে প্রথম কাঠের তক্তা ভেদ করতে শক্তি লাগছে ইকে বাই 2, পরে কাঠের তক্তা ভেদ করতে শক্তি লাগছে ইকে বাই 2। খুবই সিম্পলি আমরা এই জিনিসটা বুঝে ফেললাম। এবার দেখি বাকি ম্যাথ আমাকে কি বলছে। আমাকে বলছে পৃথক ভাবে ও যদি চায় কাঠের তক্তা দিয়ে যাবে না, একটা দেয়াল দিয়ে যাবে, সেই দেয়ালের মধ্যে ভেদ করতে পারে 20 সেন্টিমিটার।
তাহলে যদি একটা কাঠের তক্তা নিয়ে আমরা কথা বলতাম তাহলে ও 2টা কাঠের তক্তা ভেদ করতে পারতো, এবং প্রত্যেকটা কাঠের তক্তা ভেদ করতে ওর অর্ধেক শক্তি লাগতো। আর যদি দেয়াল ভেদ করতে বলি তাহলে দেয়ালের মধ্যে যায় 20 সেন্টিমিটার। গুলিটা দেয়ালের মধ্যে কতটুক যাবে যদি একটা কাঠের তক্তাকে সামনে দিয়ে দিই? তাহলে দেয়ালের মধ্যে ঢুকতে পারে 20 সেন্টিমিটার। ভালো কথা। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে দেয়াল এ যাওয়ার আগে ওকে একটা কাঠের তক্তা দিয়ে দিছি সামনে। তাহলে এখানে আমার কাছে আছে তক্তা, আর এখানে আমার কাছে আছে দেয়াল। তাহলে এবার ও সামনে যাচ্ছে, ও প্রথমে গেল কাঠের তক্তা দিয়ে, কাঠের তক্তাকে ভেদ করে ফেললো। এবার দেয়ালের ভিতরে কতটুকু ঢুকবে সেটা আমরা জিজ্ঞেস করছি। তাহলে অলরেডি কিন্তু আমরা জানি যে একটা কাঠের তক্তা ভেদ করতে ওর EK/2 পরিমাণ শক্তি খরচ হয়ে যায়। তার মানে ও যখন কাঠের তক্তাটা ভেদ করে এই জায়গায় আসে, এই পয়েন্টে যাচ্ছে, তখন ওর গতিশক্তি আছে ওর কাছে EK/2। তাহলে একটা কাঠের তক্তা ভেদ করতে গিয়ে ওর অর্ধেক গতিশক্তি শেষ। তাহলে EK/2 পরিমাণ শক্তি নিয়ে এখনো দেয়ালের ভিতর ঢুকতেছে। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে পুরা গতিশক্তি নিয়ে ও ভেদ করতে পারতেছিল 20 সেন্টিমিটার। তাহলে অর্ধেক গতিশক্তি নিয়ে ভেদ করতে পারবে কতটুকু? 20/2, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। সো ঠান্ডা মাথায় একটু বুঝে দেখো, আমি যে পুরো স্লাইড লিখে বড়ায় ফেলছি, এর মধ্যে কিন্তু তোমার প্রয়োজনীয় কাজ শুধুমাত্র 3 লাইন, বাকিটা তুমি মাথার মধ্যে করবা। তোমার বুঝার ব্যাপার যে ভাই 2টা তক্তা ভেদ করতেছে, তার মানে একটা তক্তা ভেদ করতে পুরা গতিশক্তির অর্ধেকটা লাগবে। এটাও মাথায় বোঝার ব্যাপার, কিন্তু আঁকার দরকার নেই তোমার, তুমি মাথায় বুঝবা যে 2টা মানে ইকে দিয়ে 2টা তক্তা ভেদ করতেছে, তাহলে একটা তক্তা ভেদ করতে EK/2 লাগবে। এরপরে কি বলছে? পরে বলছে সামনে একটা তক্তা রেখে দিলাম, তাহলে সামনে ওই তক্তাটা ভেদ করতে ওর EK/2 গতিশক্তি শেষ। তাহলে তক্তা ভেদ করার পর যখন দেয়ালে ঢুকবে তখন ওর কাছে গতিশক্তি বাকি আছে EK/2। এটাও কিন্তু মাথার ব্যাপার, এটা কিন্তু তোমার আঁকার দরকার নেই, মাথায় বুঝবা। তাহলে এখন EK/2 গতিশক্তি দিয়ে দেয়ালের ভিতরে কতটুকু ঢুকবে এটা তুমি লিখতে পারো যে ইকে গতিশক্তি দিয়ে দেয়ালের ভিতরে ঢুকতেছিল 20 সেন্টিমিটার, তাহলে EK/2 দিয়ে ঢুকবে 10 সেন্টিমিটার। সো এই 2 লাইন হচ্ছে তোমার লেখার, বাকি পুরোটা কিন্তু মাথার। সো বুয়েট 11-12 এই ম্যাথটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তোমাকে অনেক কিছু চিন্তা করাইছে। যদি তুমি চিন্তা করতে পারো, ম্যাথ 2 লাইনের। ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছো। চলো সামনে আগাই। 100 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 100 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটা বুলেট 1 মিটার পুরু বালি স্তূপ ভেদ করে বেরিয়ে আসার সময় 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে এটা ইউ, এটা ভি। 100 মিটার পার সেকেন্ড এই বেগ সম্পন্ন বুলেটকে সম্পূর্ণ থামাতে কতটুকু বালি স্তূপ প্রয়োজন? এগেইন আমার কিন্তু জাস্ট এইটুক বের করতে হবে যে 1 মিটার ভেদ করার পরে সামনে কতটুকু আগাবে, এইটুক বের করতে পারলেই কিন্তু আমার পুরা থামাতে কতটুকু বালি স্তূপ লাগবে সেটা বের হয়ে যাবে। তাহলে এটা যদি আমার কাছে এস হয়, তাহলে আমি সরাসরি বলতে পারি যে বালি স্তূপ প্রয়োজন এস এর সাথে আরো যতটুকু যাবে ততটুকু। তাহলে বালি স্তূপ লাগবে কতটুকু আমার কাছে? আমার কাছে বালি স্তূপ লাগবে 1 মিটারের পরে আরো যতটুকু যাবে সেটার সাথে 1 মিটার যোগ। তাহলে এস তো আমার কাছে অলরেডি আছে 1 মিটার, আর এখানে এস প্রাইম বাই করার জন্য আমরা ফর্মুলা দিব S/n²-1। তাহলে এই ফর্মুলাটা দেওয়ার আগে একটু কষ্ট করে বের করে ফেলি যে এনটা কত। তাহলে এন কত আমাদের কাছে? আমাদের কাছে এন হচ্ছে U/V। ইউ হচ্ছে 100, ভি হচ্ছে 40। তাহলে এটাই থাকলো আমাদের কাছে এন, সমস্যা নেই, আমরা এটাই বসাই দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস এস হচ্ছে 1 মিটার, নিচে হচ্ছে 100/40 হোল স্কোয়ার মাইনাস 1। এটা যদি সুন্দর করে একটু ক্যালকুলেটরে বসায় দেই কত আসে দেখি তো। 1 প্লাস 1/100/40 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমাদের কাছে চলে আসতেছে 1.19 সেন্টিমিটার না মিটার? মিটার। তাহলে 1.19 মিটার বালি স্তূপ দরকার যদি আমি এটাকে সম্পূর্ণরূপে থামাই দিতে চাই। সেইটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি যে 1 মিটারের পরে ওর মধ্যে এতটুক বেগ থাকে, তাহলে এতটুক বেগ দিয়ে আর কতটুক সামনে যাবে সেটা হচ্ছে এস প্রাইম, আর অলরেডি সামনে গেছে 1 মিটার। এই দুটাকে যোগ করে দিলেই পেয়ে যাব সম্পূর্ণ থামাতে কতটুকু বালি স্তূপ দরকার। এরপর আমরা শর্টকাট বসাইলাম, কাজ শেষ। চলো সামনে যাই, এবং এরই সাথে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, সামনে আর কিছু নাই। সো হোপফুলি ক্লাসটা এনজয় করছো। বুলেট তক্তা এবং হাতুড়ি পেরেকে যতগুলা কেস আছে যতভাবে করা সম্ভব, শর্টকাটকে কতভাবে ইউটিলাইজ করা সম্ভব সব কিন্তু ক্লাসে করানোর চেষ্টা করছি। সাথে কাজ শক্তি উপপাদ্যেরও বেশ কিছু ম্যাথ আমরা করছি। হোপফুলি এনজয় করছো। সামনের লেকচারে আবার দেখা হবে, সামনের লেকচারে কাজ ক্ষমতা শক্তি লাস্ট লেকচার।
ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, উদ্ভাসম্য শিক্ষা পরিবারের সাথে থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।